স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়রা প্রতিহত করতে গেলে দুই পক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত 15 জন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাত ৯টার দিকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের দোতলা বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় ছাত্র জনতা পরিচয়ে একদল লোক। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে লোকজনকে জড়ো করে স্থানীয়রা, মারধর করে হামলাকারীদের। আহত হয় অন্তত বেশ কয়েকজন। আহতদের দাবি ভাঙচুর ও লুটপাট নয়, বরং প্রতিহত করতে গিয়েছিল তারা। একটা গ্রুপ যায় আমাদের এখানে, যে লুটপাট হচ্ছে ওই লুটপাটটা থামাইতে যায়। এলাকার কিছু মুরব্বি ওইটা দেখতেছিল পিছন থেকে, মুখ বাঁধা কিছু উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদা নিয়ে তারা দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না। আমাদের কিছু স্টুডেন্ট সেখানে গেছিল, তা আমি বললাম যে সব চলে আসেন। এই মুহূর্তে কিছু লোক রামদা এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আটক করছে। আমার সাথে শুধু দুইটা ভাইয়ের লাস্ট কথা হয়েছে যে ভাই যেভাবে হোক আমাদের বাঁচান। জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করে। ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে বলে এই কথা? এখন আমাদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে, প্রশাসন নীরব কেন? আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হয়েছে ঢাকায়। এখানে 15-16 জন রোগী ভর্তি হয়েছে, সবাই উপরে রেফার করা হয়েছে। আর 3-4 জন অবস্থা খারাপ ছিল, তাদেরকে রেফার করা হয়েছে ঢাকা মেডিকেল এবং নিউরোসায়েন্স হাসপাতালে। আর এখানে আরও 4-5 জন আছে যারা ওটিতে আছে, ওটি থেকে আসছে। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে। হামলার প্রতিবাদে মধ্যরাতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক। বোলার বোরহানুদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার রাতে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাড়িতে এই ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে লোকজন না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় শত শত উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা দেখে, তবে আগুন নেভাতে পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের লোকজনকে দেখা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। মেয়র রফিক আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভাগনা ও ভোলা 2 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই। পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি জেনেও লালমনিরহাটে দিন দিন বাড়ছে তামাক চাষ। বিভিন্ন প্রলোভনের ফাঁদে ঝুঁকে পড়ছে কৃষক, কমছে খাদ্যশস্যের উৎপাদন। স্থানীয়রা বলছেন সরকারি নজরদারির অভাবেই এমন হচ্ছে। এখনই থামানো না গেলে হারিয়ে যাবে ধান, ভুট্টা ও সবজির আবাদ। যে জমিতে একসময় চাষ হতো ধান, ভুট্টা, শাকসবজি, সেই জমি দখল করেছে তামাক। এই দৃশ্য লালমনিরহাট সদর উপজেলার। পরিবেশ, স্বাস্থ্য ও মাটির গুণাগুণের মারাত্মক ক্ষতির বিষয়টি জানার পরও কোনোভাবেই তামাক চাষে আগ্রহ কমছে না কৃষকের। জেলার অন্য 4টি উপজেলায়ও একই চিত্র। তামাকের রায় বেশি, আর কোম্পানিরা মনে করো সহযোগিতা করে, লোন দেয়, সার দেয়, টাকা দেয়। তো লাভজনক আমাদের আয় আসে, এই আয়টা দিয়ে আমার সুন্দরভাবে 6 মাস কেটে যায়। এই কারণে যত ঝুঁকিপূর্ণ হোক আমরা আয়ের কারণে এই তামাকটা করে। স্থানীয়রা বলছেন বেশি মুনাফা আর চটকদার প্রলোভনে ফাঁদে কৃষক। তদারকি করতেছে না এই সরকার। তামাকের চাষ ব্যাপক আকারে চলতেছে। কিছুদিন গেলে আপনারা ধান, পাট, গম, ভুট্টা এগুলো কিছুতেই পাবেন না আর কি। কৃষি বিভাগ সচেতনতামূলক কার্যক্রমের কথা বললেও উত্তরের জেলাটিতে প্রতি বছরই বাড়ছে তামাক চাষ। তামাক চাষে আমরা নিরুৎসাহিত করতেছি চাষিদেরকে বিভিন্নভাবে, কিন্তু চাষি তার তাৎক্ষণিক লাভ খুঁজছে, যদিও তামাকে খুব বেশি লাভ নেই। যদি কারণ হলো কি তামাক একটা শ্রম ঘন একটা ফসল। চলতি মৌসুমে লালমনিরহাটে 15,057 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ডিবিসি নিউজ ডেস্ক। কালের বিবর্তনে বিলীন হয়ে গেছে অনেক ভাষা, হারিয়ে গেছে শিল্প, সাহিত্য ও বীরত্ব গাথা, ইতিহাস। ঠিক তেমনি চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে হাজং ভাষা। ব্যক্তি উদ্যোগে হাজং ভাষা রক্ষায় অসম লড়াইয়ে নেমেছেন অন্তর হাজং নামে এক যুবক, যদিও তার প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মাতৃভাষা রক্ষায় সরকারি পদক্ষেপ চান হাজং সম্প্রদায়ের লোকজন।
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর, কর্মাকান্দা উপজেলা ও ময়মনসিংহ, শেরপুর, সুনামগঞ্জের পাহাড়ি এলাকায় হাজং জনগোষ্ঠীর বাস। এই জনগোষ্ঠীর রয়েছে বিপ্লবগাথা, সংগ্রামী ইতিহাস ও নিজস্ব ভাষা সংস্কৃতি। বাংলাদেশের 101টি গ্রামে প্রায় 20,000 হাজং ভাষাভাষী লোক রয়েছে, কিন্তু সংরক্ষণ ও পাঠ্যপুস্তকে তাদের ভাষা লিপিবদ্ধ না হওয়ায় হাজং ভাষা দিন দিন বিলীন হতে চলেছে। নানা সীমাবদ্ধতায় 7 বছর আগে ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে হাজং ভাষার শিক্ষা চর্চা করছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার খুজিগড়া গ্রামের অন্তর হাজং। এতে কিছুটা হলেও তাদের মাতৃভাষা শেখাতে পারছেন হাজং শিশু কিশোরদের। এই যে ছেলে মেয়েরা আছে লেখাপড়া করে ঠিকই, এরা কিন্তু বাংলা ভাষায় বলে, হাজং ভাষা কোনো বুঝে না। কথা বই লাগেছে তার জন্য এখানে ওরা আইসে শিখবার জন্য। আমাদের মাতৃভাষার কোনো বই নাই, এই জন্যই আমাদের মাতৃভাষা আর কি শেখা হয় না। বিলুপ্ত হওয়ার শঙ্কা প্রকাশ করে পাঠ্যপুস্তকে ভাষাটি লিপিবদ্ধ ও সরকারিভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি হাজং জনগোষ্ঠীর। হাজং ভাষা বই বের করে দেওয়া হয় আর কি, এটাই দাবি সরকারের কাছে। সরকারের কাছে দাবি জানায় যেন অতি দ্রুত আমাদের যে হাজং ভাষা সেটি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হয় এবং আমাদেরই জাতিগোষ্ঠীর মানুষেরা যেন সেখানে শিক্ষক নিয়োগ করা হয় এবং সেখানে পড়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হাজং ভাষা রক্ষায় অন্তরকে সহায়তা ও এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। হাজং সম্প্রদায়ের ভাষাটি যেন মানুষের মধ্যে আরো ছড়িয়ে পড়ে এবং দিনকে দিন আরো প্রসারিত হতে পারে, এই জন্য অন্তর হাজংয়ের মতো মানুষরা কাজ করছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুত আছি। ভাষার মাসে প্রত্যেক জাতিগোষ্ঠীর ভাষা রক্ষায় সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা হাজং জনগোষ্ঠী সহ সমাজকর্মীদের। ডিবিসি নিউজ ডেস্ক। চরম দুর্ভোগে বরিশাল নগরীর কাউনিয়ার গাওয়াসার বাসিন্দারা। 22 লাখ টন বর্জ্যে চাপা পড়েছে কয়েক হাজার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা। দুর্গন্ধের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় না ওই এলাকায়। বেড়াতে আসেন না আত্মীয় স্বজন, কেউ আবার বাসা ভাড়া দিয়ে চলে গেছেন অন্যত্র। নগর কর্তৃপক্ষ বলছে শহর থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। পৌরসভা থেকে বরিশাল সিটি কর্পোরেশন হওয়ার 22 বছর পেরিয়েছে। এতদিনে বিভাগীয় এই শহরের আয়তনের পাশাপাশি বেড়েছে লোকসংখ্যা, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন হয়নি। গোটা নগরের বর্জ্য ফেলা হচ্ছে 3 নম্বর ওয়ার্ডের কাউনিয়া এলাকায়। ময়লার গন্ধে এই জায়গায় টেহা যায় না, হ্যাঁ, আর যদি আগুন জ্বালাই দেয় তা হ্যাঁ ঘরের মধ্যে থাকা যায় না। গন্ধে 1 নম্বরে গন্ধে মরি যাইতেছি, 2 নম্বরে ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে পারি না, কোনো লোকজন এই এলাকায় আইতে চায় না। ওই ভাগাড়ের চারপাশেই 4,500 পরিবারের বসবাস। আছে 9টি শিক্ষা প্রতিষ্ঠান ও 12টি মসজিদ। পাশের কাউনিয়া হাউজিং প্রকল্পে থাকে 500 পরিবার। বাসিন্দাদের দুর্ভোগ এতটাই চরমে পৌঁছেছে যে অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেছেন অন্য জায়গায়। জমি কেনাবেচাও বন্ধ। দুর্গন্ধের কারণে বেড়াতে আসেন না অনেকের স্বজন। কোনো অনুষ্ঠান করে আমরা বিয়ে দিতে পারিনি, কোনো কারণে কোনো মেহমান দাওয়াত দিলে ওনারা আসতে চায় না এখানে, গন্ধে তারপর এখানে আসলে অসুস্থ হয়ে যায়। আবার আগে রাস্তা ছিল, বর্তমানে ময়লা দিয়ে ভাঙ্গিয়া বন্ধ করে ফেলাই যায় না, আবার অল করে বন্ধ করে দিয়েছে। ময়লাটা যদি একটু কোথাও দূরে নিত তাহলে আমরা জনগণ যারা আছি আশেপাশে ভালোভাবে বাস করতে পারতাম। কর্তৃপক্ষের আশ্বাস, নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে ব্যবস্থা। আমরা নতুন আরেকটা জায়গা দেখছি আর কি, খোঁজাখুঁজি করতেছি, এখনো ফাইনাল হয়নি যদিও। আমরা জায়গা দেখতেছি যে আমরা সরাসরি যদি কিনে নতুন আরেকটা যদি গার্বেজ করতে পারি তাহলে একটু সুবিধা হয়, হয়তো চাপটা একটু কমে আসবে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ময়লার এই ভাগাড় সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নানা জল্পনা কল্পনা, আন্দোলন ও দাবি দেওয়ার পর জাকসু নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। নির্বাচন হতে পারে মে মাসের 3য় সপ্তাহে। সংস্কারের পাশাপাশি সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র সংগঠনগুলোর। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। রোডম্যাপ অনুযায়ী 1 ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা থাকলেও তা করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনের মুখে কয়েক দফা বৈঠকের পর মে মাসের 3য় সপ্তাহে নির্বাচনের ঘোষণা দেন উপাচার্য। জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের 21 দিন আগে এপ্রিলের শেষ সপ্তাহে হবে তফসিল ঘোষণা। শিক্ষার্থীরা বলছেন দলীয় চাপ উপেক্ষা করে নির্বাচন আয়োজন করতে প্রশাসনকে সচেষ্ট থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানাই। যে কোনো সাংগঠনিক চাপ মোকাবেলা করে শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসু যে কোনো মূল্যে বাস্তবায়ন করবেন।
ছাত্র শিবিরের অংশগ্রহণ ও গঠনতন্ত্র সংস্কার নিয়ে সংগঠনগুলোর মধ্যে আগে মতভিন্নতা থাকলেও সহাবস্থান নিশ্চিতের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চান তারা। এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখানকার যে নিরাপত্তা, এখানকার যে গণতান্ত্রিক পরিস্থিতি এবং ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান সেইটা নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে হবে। এত বছর পর যখন আমরা জাকসু করতে যাচ্ছি তখন আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে এই বিশ্ববিদ্যালয়ে জাকসু করতে যাচ্ছি সেখানে গণতান্ত্রিক পরিবেশ ন্যূনতম পর্যায়ে হলেও আছে কিনা। নির্বাচনের আগে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের দাবি ছাত্রদলের। আমরা মনে করি এই সময়ের মধ্যে সবার ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে জাকসুর জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করে নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র শিবিরের। এই সকল ছাত্র সংগঠনের মধ্যকার সহাবস্থান নিশ্চিত এবং জাকসুর পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন নির্ধারিত সময়ের মধ্যে করবেন এবং পরবর্তীতে কোনো ধরনের তালবাহানা আর হবে না, সেই প্রত্যাশা আমরা রাখি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রশাসন দায়িত্ব নিয়েছে, আমরা চাই তারা শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি পূরণের যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করবে। সংস্কারের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের অঙ্গীকার প্রশাসনের। ক্রেডিবল ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটি ইলেকশনের তফসিল ঘোষণার আগেই আমরা সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত মোট 8 বার হয়েছে জাকসু নির্বাচন। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিষ্ঠার ৪৫ বছর পরও প্রতিবন্ধী শিক্ষার্থী বান্ধব হতে পারেনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হলেও নেই তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও শিক্ষা উপকরণ। ফলে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ে আসা এসব শিক্ষার্থীদের পদে পদে হিমশিম খেতে হচ্ছে। প্রতি বছর উচ্চশিক্ষা গ্রহণ করতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন 10 থেকে 15 জন প্রতিবন্ধী শিক্ষার্থী। প্রতিষ্ঠার 4 দশক পরও এসব শিক্ষার্থীর জন্য নেই কোনো শিক্ষা উপকরণ ও অবকাঠামোগত সুযোগ সুবিধা। বিশ্ববিদ্যালয়ের একটিমাত্র ভবনে লিফট থাকলেও প্রায়ই হয়ে পড়ে অচল। প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তার জন্য নেই পর্যাপ্ত জনবল। এছাড়া ভবনের শৌচাগারগুলো নয় তাদের ব্যবহার উপযোগী। যেহেতু মেজরিটি পিপলের সমস্যা না, এজন্য অনেক ক্ষেত্রেই সেটা ইগনোর করা হয়। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নেই ব্রেইল পদ্ধতি ও অডিও বুক। এমন আছে স্টুডেন্ট যারা একদমই দেখতে পায় না, তো ব্রেল ছাড়া তাদের কোনো গতি নেই। যে বইগুলো তাদের দরকার সে বইগুলো যদি একটু অডিও লাইব্রেরির মাধ্যমে তাদের পাঠদানের ব্যবস্থা করা হয় তাহলে আশা করি তারা উপকৃত হবে। যে প্রতিবন্ধীরা ভর্তি হওয়ার ক্লাস দিন থেকে যেন ওরা হলে থাকতে পারে। বেশি সমস্যায় পড়েন দ্বিতীয় থেকে ষষ্ঠ তলায় ক্লাস রয়েছে এমন শিক্ষার্থীরা। ভোগান্তি রয়েছে পরিবহন ও যাতায়াতেও। কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপাচার্যের। নতুন যে সমস্ত প্রজেক্ট বিল্ডিং আমাদের হবে, যেগুলো আমরা মাল্টি স্টোরিড বিল্ডিং হবে, সেই স্টোরিড বিল্ডিং আসলে প্রতিবন্ধীদের জন্য র্যাম্প ব্যবস্থা থাকবে। তবে আমরা অতি সত্বরই এই বিষয়ে আমি একটি কমিটি গঠন করে তাদেরকে কিভাবে হেল্প করা যায় এই বিষয়ে আমি আমরা সিদ্ধান্তে উপনীত হব বলে আশা রাখি। একাডেমিক ও দাপ্তরিক প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত করতে হয় এমন ভবনের সংখ্যা অন্তত 20টি। এসব ভবন নির্মাণের সময় বিবেচনায় রাখা হয়নি প্রতিবন্ধীদের কথা। টিপিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখেলা বাজারের মাছের কদর তেজসুরে। এ বাজারে পাওয়া যায় হাওর ও নদীর সুস্বাদু মাছ। প্রতিদিন গড়ে 1.5 কোটি টাকার মাছ বেচা কেনা হয় এখানে। জেলে ও মাছ ব্যবসায়ীদের জীবন জীবিকার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বাজারটি। কিশোরগঞ্জের বালিখোলা মাছ বাজারে ক্রেতা বিক্রেতার হাকডাক। যেদিকে চোখ যায় কেবল মাছ আর মাছ। প্রাকৃতিক মাছের এক বিশাল রাজ্য যেন। কিশোরগঞ্জ ছাড়াও নেত্রকোনা ও সুনামগঞ্জের কিছু হাওরের মাছও পাওয়া যায় বালিখোলায়। মাছ কিনতে এখানে ভিড় জমান দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত জমজমাট থাকে বাজার। চলে খুচরা বেচা কেনাও। মাছ সরাসরি নদী থেকে আসতেছে মাছ, এবং জীবিত মাছ সবই নদী বা হাওরের মাছ, এবং এগুলা বেশ টেস্টি। আগেও নিয়েছি। সাধারণত চাষের মাছ আনা হয় না এ বাজারে। দেখা মিলে হাওর আর নদীর শোল, বোয়াল, শিং, কই, পাবদা সহ নানা প্রজাতির মাছ। দীর্ঘ 150 বছরের বাজার, ওটা প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা প্রতিদিন বিক্রি করা হয়। সকাল টাইমে আসলে তারা
একবার তাজা টাটকা মাছ নিয়ে যেতে পারে এবং এখানে মনে করেন ফিশারি মাছ নাই। হাওরে মাছের উৎপাদন বাড়ানো ছাড়াও বালিখোলা বাজারের অবকাঠামো উন্নয়নে মৎস্য বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক তারা আছেন, তারা কাজ করেন। আমাদের সাথে জিয়ারতের জন্য যে সুবিধাটা দরকার তারা ওই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। কিশোরগঞ্জ জেলায় মাছের বার্ষিক চাহিদা ৬৭,০০০ মেট্রিক টন হলেও উৎপাদন ৮৪,০০০ মেট্রিক টন, যার প্রায় ৫৫,০০০ মেট্রিক টনই হাওর এবং নদীর মাছ। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।